সুপ্রভাত বন্ধুরা, আজ 18 ফেব্রুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আসি আন্তর্জাতিক সংবাদে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 11 জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন। চিকিৎসাকর্মীদের সূত্রে এই তথ্য জানা গেছে। ঠিক একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তার নবগঠিত শান্তি পরিষদের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে $500 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার গাজায় হওয়া হামলার ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধবিরতি গত 10ই অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনীয়দের আশ্রয় নেওয়া তাঁবুগুলো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করা এবং সেখানে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য প্যালেস্তাইনের অধিকৃত জমি কেনা সহজ করার লক্ষ্যে নতুন কিছু বিতর্কিত পদক্ষেপ অনুমোদন করল ইসরায়েলের সরকার। রবিবার ইসরায়েলি মন্ত্রিসভার পদক্ষেপগুলো অনুমোদন করা হয়। প্যালেস্তানীয়রা ইসরায়েলের এই পদক্ষেপকে কার্যত একীভূতকরণ বলে উল্লেখ করেছেন। এটি সেই অঞ্চলগুলোর একটি যেখানে প্যালেস্তানীয়রা ভবিষ্যতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। অঞ্চলটির বড় অংশ ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তবে এর কিছু এলাকায় পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত আকারে শাসন কাজ পরিচালনা করে। মরুভূমি আর পাহাড়ে ঘেরা সিনাই উপদ্বীপ এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। উপদ্বীপটিকে ঘিরে বহু গল্প, বহু কাহিনী এখনো ঘোরে মানুষের মুখে মুখে। এবার সিনাইয়ে সন্ধান পাওয়া গেল 10,000 বছরের পুরনো একটি পুরাকীর্তি স্থলের। সেখানে রয়েছে শিলার ওপর খোদাই করা ও আঁকা প্রাচীন চিত্রকর্ম। সিনাইয়ের অবস্থান মিশরে, পাশেই ইসরায়েল এবং প্যালেস্তাইনের গাজা উপত্যকা। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সিনাই দখল করে নেয় ইসরায়েল। পরে 1982 সালে এক চুক্তির মাধ্যমে উপদ্বীপটি আবার মিশরের কাছে ফিরে যায়। সেই সিনাইয়ে নতুন জায়গাটি আবিষ্কারের কথা জানিয়েছে মিশরের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রণালয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রাক্তন জ্বালানি মন্ত্রী হারমান হালুসচেঙ্কো গ্রেপ্তার হয়েছেন। দেশ ছাড়ার সময় সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো NABU। দুর্নীতির গুরুতর অভিযোগ মাথায় নিয়ে হারমান গত নভেম্বরে জ্বালানি মন্ত্রীর পদ ছেড়েছিলেন। NABU রবিবার এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় সীমান্ত পেরিয়ে যাওয়ার সময় NABU এর গোয়েন্দারা প্রাক্তন জ্বালানি মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। মাইদাসাদ মামলার অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে যোগাযোগের জেরে মামলা হলো নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী তারবারজান ইয়ানের বিরুদ্ধে। এপস্টিন নথি প্রকাশ্যে আসার পর শিশুদের ওপরে যৌন নির্যাতন, খুন সহ নানা ঘৃণ্য অপরাধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সহ নানা দেশের বহু প্রভাবশালীর নাম জড়ালেও এই প্রথম কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হলো। বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে সোমবার বিদায়ী ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন কেবল একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা, নতুন বাংলাদেশের জন্ম। তার আরও দাবি, 17 বছর পর দেশে একটি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে কিভাবে নির্বাচন হওয়া উচিত তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে এবারের ভোট প্রক্রিয়া। আসছি দেশের খবরে। চলতি মাসে ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে এই ঘোষণা আসতেই দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। চলতি মাসে ইসরায়েল সফরে মোদী, নেতানিয়াহুর এই ঘোষণার পর মঙ্গলবার কংগ্রেসের প্রশ্ন, মোদীর ইসরায়েল সফরের খবর বাইরে থেকে কেন জানব? এদিকে 3 দিনের ভারত সফরে এসেছেন ম্যাক্রো। মোদীর সঙ্গে বৈঠকে এদিনে চূড়ান্ত হতে পারে 3.60 লক্ষ কোটির রাফাল চুক্তি। তারপরেই আগামী 25 ও 26 ফেব্রুয়ারি দুদিনের ইসরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এটি তার দ্বিতীয় ইসরায়েল সফর।
পার হয়ে গিয়েছে 10 মাস, কিন্তু এখনো ঘরে ফেরেনি গুজরাটের আমেদাবাদে ওষুধ কারখানায় কাজ করতে যাওয়া বাংলার পুরুলিয়ার কুর্মী সন্তান অনুপ মাহাতোর। কর্মস্থলে খোঁজ খবর পুরুলিয়ার পাড়া থানায় নিখোঁজ ডায়েরি, আত্মীয় স্বজন সহকর্মীদের সঙ্গে যোগাযোগ, সবকিছুই করা হয়েছে, কিন্তু ঘরের একমাত্র রোজগেরে ছেলের খোঁজ এখনো মেলেনি। তাই অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন মা পানুবালা মাহাতো। সম্প্রতি বড়াবাজারের তোমরাশোলের বাদরির সুখেন মাহাতোর ঘটনার পরেই পুরুলিয়ার পাড়া থানার কোটলাপুর গ্রামের নিখোঁজ পরিযায়ী শ্রমিক অনুপ মাহাতোর বিষয়টি সামনে আসে। এই বিষয়ে বাংলা তৃণমূল সরকার কোনো পদক্ষেপ নিয়েছেন বলে এখনো জানা যায়নি। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের প্রথম দিনের বিশৃঙ্খলা নিয়ে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনলাইনে ভিড় ও অফলাইনে ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, এটি বিশ্বের বৃহত্তম এআই সামিট। সাড়া ছিল অভাবনীয়। যদি কেউ প্রথম দিনে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আমরা তার জন্য দুঃখিত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বৈষ্ণব জানান, এদিনই 70,000-এর বেশি মানুষ সামিটে যোগ দিয়েছেন। তিনি বলেন, এই উদ্দীপনা স্পষ্ট এবং দৃশ্যত। এখন আয়োজন অনেকটাই মসৃণ। আপনারা যে কোনো মতামত দিন, আমরা খোলা মনে গ্রহণ করব। বিহারে এবার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি বন্ধ। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার পর এবার উগ্র হিন্দুত্ববাদীদের অনুশাসনের গেরোতেই পড়লেন নীতিশ কুমার। বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এই নিয়ম চালু হয়ে গেলে একমাত্র লাইসেন্সপ্রাপ্ত দোকানিরাই মাছ মাংস বিক্রি করতে পারবেন। মঙ্গলবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা কথা ঘোষণা করেছেন। অনেকেই মনে করছেন, বিহারের মতো রাজ্যে এই নিয়ম কার্যকর করা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নীতিশ কুমার সরকারের কাছে। কারণ বিহারের জনসংখ্যা বড় অংশই মাছ মাংস খায়। আবার অনেকেই এই ব্যবসার সাথে জড়িত, যারা বছরের পর বছর রাস্তার ধারে হাটে, গ্রামের বাজারে মাছ মাংস বিক্রি করে আসছেন। বাড়তি মাখামাখির প্রয়োজন নেই, শুধু দরজাটা খোলা রাখতে হবে। ভোট পরবর্তী বাংলাদেশের সঙ্গে এই নীতি নিয়েই চলার কথা ভাবছে দিল্লির সাউথ ব্লকের আরও ভাবনা। এমন কোনো সংকেত দেওয়া আপাতত হবে না যাতে বাংলাদেশের ভারত বিরোধী অংশ বলার সুযোগ পায়। নয়াদিল্লি বিএনপির ওপর প্রভাব খাটানোর চেষ্টা করছে, এরকম বলতে পারে। এ কথাও নয়াদিল্লিকে মনে রাখতে হচ্ছে, ভারত তথা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জামাতের উত্থান নজরে পড়ার মতো। ভবিষ্যতে নিরাপত্তা ক্ষেত্রে এই বিষয়টি চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে একাংশের অভিমত। এখন রাজ্যের খবর। পুলিশ কর্মী অনুপ দত্তের গ্রেপ্তারির দাবিতে আদালতে আর্জি করেন নির্যাতিতার বাবা মা। চিকিৎসক ছাত্রীকে যেভাবে হত্যা করা হয়েছিল তা কেবল এক সিভিক ভলান্টিয়ারের কাজ নয়, বৃহত্তর ষড়যন্ত্র খতিয়ে দেখতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিককে। জড়িত হিসেবে সন্দেহভাজন বাকিদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হোক। তাঁরা দাবি করেছেন, আরজিকর তদন্তের বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার শিয়ালদা আদালতে এই মর্মে আবেদন জানালেন আরজিকর হাসপাতালের নিহত এবং ধর্ষিতা চিকিৎসক ছাত্রীর বাবা ও মা। এই আদালতেই বিচার শুরু হয়েছিল আরজিকরের চিকিৎসক ছাত্রীর হত্যার। বস্তুত কলকাতা পুলিশের পাশাপাশি সিবিআইয়ের তদন্তে গুরুতর খামতি জানানো হয়েছিল এই আদালতেরই রায়ে। দীর্ঘ অনিশ্চয়তা ও আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানের গেট খুলল। গত বছরের 5 অক্টোবর জলঢাকা গাঠিয়া ও কুচি ডায়না নদীর বিধ্বংসী বন্যায় তছনছ হয়ে গিয়েছিল এই বাগানটি। প্রকৃতির সেই তাণ্ডবে 11 জন শ্রমিক ও তাঁদের পরিজন প্রাণ হারিয়েছিলেন। ভেসে গিয়েছিল অসংখ্য ঘরবাড়ি। সেই থেকে কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন শয়ে শয়ে চা শ্রমিক। মঙ্গলবার বাগান খুললেও বকেয়া মজুরি ও শাসক দলের নেতাদের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শ্রমিক মহল্লা। বন্যার পর ইডির ঝামেলার কারণে তা বন্ধ থাকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে অবশেষে এই জট কেটেছে। বাগান বন্ধ থাকার সুযোগে একদল অসাধু চক্র বাগানের মূল্যবান ছায়া গাছ কেটে পাচার করেছে বলে অভিযোগ শ্রমিকদের। এমনকি ফ্যাক্টরির লোহার রড ও মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনাও প্রকাশ্যে আসে। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রমিকেরা। বেলডাঙ্গার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তুলে দিতে হবে কেস ডায়েরি। মঙ্গলবার রাজ্য পুলিশকে সেরকমই নির্দেশ দিল কলকাতা বিচার ভবন।
আদালতেও জানালো আগামী 26শে ফেব্রুয়ারির মধ্যে সেই কেস ডায়েরি হস্তান্তর করতে হবে। মঙ্গলবার বিচার ভবনে ছিল বেলডাঙ্গায় হিংসার ঘটনার শুনানি। এনআইএর দাবি এখনো কেস ডায়েরি তারা হাতে পায়নি। কেন সেই কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি সেই নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়েন বেলডাঙ্গা কাণ্ডের তদন্তকারী অফিসার। বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার নথি এসআইআরে গ্রহণযোগ্য নয়, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। 28 তারিখ প্রকাশিত হবে ভোটার তালিকা। 14 ফেব্রুয়ারি শেষ হয়েছে শুনানি পর্বে যাদের ডাকা হয়েছিল তাদের অনেকেই এই দুই প্রকল্পের কাগজ জমা দিয়েছেন নথি হিসেবে। উল্লেখ্য, সেই সময় কমিশনের পক্ষ থেকে কোনো আপত্তি বা নির্দেশিকা জারি করা হয়নি। শুনানি শেষ হয়ে যাওয়ার পর কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের যুক্তি, 13টি নথির মধ্যে বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার কাগজ দিয়েছেন তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা নেই। কিন্তু প্রশ্ন, যারা শুধুমাত্র এই দুই প্রকল্পের কাগজ জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? তাদের নাম কি তালিকায় থাকবে? কমিশনের পক্ষ থেকে কোনো উত্তর নেই। এসআইআরের নাম করে সাধারণ মানুষের যেই হয়রানি তা নিয়ে বারবার সরব হয়েছে বামপন্থীরা। জেলায় জেলায় হয়েছে ভিডিও অফিস অভিযান। বামপন্থীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল নথি জমা নেওয়ার বদলে রসিদ দিতে হবে কমিশনকে। শেষে খেলার খবর। আবুধাবিতে আয়োজিত ওয়ার্ল্ড মাস্টার্স গেম 2026-এ হাই জাম্প প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করলেন বাংলার ষাটোর্ধ্ব চুনিওয়ালা হাসদা। এর আগে ইতালি ও শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার্স আসরে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কের উন্নতি চায় বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর যে জটিলতা তৈরি হয়েছিল তা চালিয়ে নিয়ে যেতে চায় না বাংলাদেশ। বুধবার শপথ নেওয়ার পর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।